আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। টেকনো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে বাজেট রেঞ্জে তাদের স্পার্ক সিরিজের নতুন একটি ফোন, টেকনো স্পার্ক 20C, অর্থাৎ এই ফোনটি বেশ কিছুদিন ধরে আমরা আসলে ব্যবহার করতেছি। সো এই ফোনটার ওভারঅল আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স বলেন বা গেমিং পারফরমেন্স বা সেই সাথে মিডিয়া কনজিউম করে এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং টেকনো স্পার্ক 20C মোবাইলটি পলিকার্বনেটের ফ্রেম দ্বারা তৈরি। মোবাইলটির রিয়ার প্যানেলে, যেটা ডে লাইট কন্ডিশনে আউটডোরে হাতে নিয়ে ইউজ করার সময় বেশ সুন্দর লাগে, এবং বক্সি শেপটে আসা এই মোবাইলটির রিয়ার প্যানেলে আরো রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। এবং আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের কথা বলতে গেলে এই কালার ভেরিয়েন্টের নাম হলো মিস্ট্রি হোয়াইট। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট হচ্ছে, সেটার নাম হলো গ্র্যাভিটি ব্ল্যাক। এছাড়াও 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটি থিকনেস হলো 8.75 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রামস। মোবাইলটি ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়া মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ড, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা, এবং মোবাইলের উপর অংশে রয়েছিল স্পিকার, এবং মোবাইলের নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 17টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটি হলো 4G সাপোর্টেড। তার পাশাপাশি মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সন, এবং UI হিসেবে মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েডের iOS 13.0 ভার্সনের UI। এছাড়া মোবাইলটিতে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এই মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল যেহেতু 8GB র্যাম আমার হাতে থাকে এই ফোনটি, সো মোটামুটি একটু এক্সট্রিম ইউজ করে আমরা কোনো ধরনের কোনো ল্যাগ প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট অনেকগুলো অ্যাপস আমরা ব্যাকগ্রাউন্ডে খুব কমফোর্টেবল ভাবে রান করে সলভ করে একদম ইজিলি ইউজ করতে পেরেছি। ইনফ্যাক্ট আপনারা যদি ইউজ করেন স্পেশালি 8GB ভেরিয়েন্টটা, আপনাদের কাছেও একেবারেই কমফোর্টেবল লাগবে। তাছাড়া মোবাইলটার ডিসপ্লেটি হলো 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং আরো রয়েছিল 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজলিউশন হলো 1612x720 পিক্সেল, এবং এই মোবাইলটি আমরা আউটডোরে যখন সানলাইট কন্ডিশন ইউজ করেছি, আমি ডিসপ্লের পারফরমেন্সের কথা বলতে গেলে হালকা পাতলা একটু লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমার কাছে মনে হয়েছে, স্পেশালি যখন আমরা ডিরেক্ট দুপুরবেলা সানলাইটের নিচে ইউজ করেছি। এছাড়াও যখন আমরা আউটডোরে ক্যামেরা দিয়ে ছবি তুলেছি তখনও ডিসপ্লেতে একটু লো ব্রাইটনেস জনিত ইস্যুস মনে হচ্ছে, বাট সেটা ঠিক আছে। বাজেট বিবেচনায় ফোন হিসাবে আমি মনে করি ওকে লেভেলের পারফরমেন্সই আমরা পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3 এর সাপোর্ট, এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং ক্যামেরা দিয়ে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবির পারফরমেন্স আমি মনে করি বাজেট বিবেচনায় ফোন হিসাবে ঠিকঠাকই আছে। স্পেশালি যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি তখন দেখা গেছে যে আমরা ছবির ডিটেলস, কালার ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশনও ঠিকঠাক আছে, এবং ডাইনামিক রেঞ্জ এই বাজেটের এই ফোন হিসাবে আমার কাছে ভালোই লেগেছে। সেই সাথে মোবাইলটা দিয়ে আমরা ভিডিও শুট করেছি, ভিডিও হাইয়েস্ট 1080p 30fps ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমার কাছে বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলটা রয়েছে হলো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের কাছে একটু ডার্ক মনে হচ্ছে ছবি তোলার সময়, তবে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলে আবার ভালোই কালার প্রডিউস করতেছিল। ইনফ্যাক্ট পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন ভালোই পেয়েছি আমরা এই ফোনটা দিয়ে সেলফি ক্যামেরা ছবি তুলে। তার পাশাপাশি মোবাইলটিতে ক্যামেরা একটু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam এই ফোনটাতে ইউজ করতে পারবে না। আর এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে আসলে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাক লেগেছে, এবং সাউন্ডের ক্রিসপিনেস অনেক ভালো ছিল। ট্রাস্ট মি, আসলে বাজেট বিবেচনায় ডুয়েল স্টেরিও স্পিকারের ফোন টেকনো এর আগে এনেছিল, আমরা দেখেছিলাম। সো আবার তারা নতুন করে এই ফোনটা তো সেই ডুয়েল স্টেরিও স্পিকার দিয়ে এনেছে, যেটার জন্য আমি আসলে থামস আপ দিব। কারণ মিডিয়া কনজিউম করার সময় যদি ডুয়েল স্টেরিও স্পিকার থাকে তাহলে আসলে গান টান শুনে বা ভিডিও টিডিও দেখার সময় সাউন্ড শুনে ভালো লাগে। দেন এই ফোনটার ব্যাটারির কথা বলতে গেলে মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, এবং সাথে রয়েছিল 18 ওয়াটের চার্জার, এবং এই চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটার আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি অল ইন অ্যারাউন্ড প্রায় 1.5 দিনের মতো, এত বড় ডিসপ্লে থাকার পরও। সেই সাথে ফোনটা দিয়ে যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি এই ফোনটা দিয়ে আসলে আমরা অনেক মিডিয়া কনজিউম করেছি, মোবাইল ডাটা দিয়েও ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 7 ঘন্টার মতো, যেটা খুবই ইমপ্রেসিভ।
দেন এই ফোনটার প্রসেসরের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং সেই সাথে মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,35,746। এছাড়া মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটা অ্যাকচুয়ালি গেমিং সেন্ট্রিক ফোন না। তারপরে এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, হালকা ল্যাগ করে, এটা খুবই স্বাভাবিক। 8GB র্যাম হওয়ার কারণে আমরা মোটামুটি প্লে করতে পেরেছি। বাট পারফরমেন্সের কথা যদি বলতে চাই, কল অফ ডিউটি খেলে আমাদের কাছে ওভারঅল বেশি ভালো লেগেছে পাবজির থেকে। তবে সব থেকে বড় কথা, ফোনটাতে আবার S9 খেলে আমাদের বেশি ভালো লেগেছে এবং ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হতে S9 যেহেতু অনেক কালার প্রডিউস করে এরকম একটা গেম, সো ওভারঅল পারফরমেন্সটা বেশি মজা পেয়েছি S9 খেলে এই মোবাইলে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা এই ফুটবল গেমসটা খেলেছি, সেটা একদম দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পেয়েছে। আমাদের কাছে অনেকই ভালো লেগেছে এই ফোনটা দিয়ে এই ফুটবল গেমসটা খেলে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং দুটো ভেরিয়েন্টের প্রাইসের কথা বলতে গেলে 4 128GB প্রাইস হলো 12,999 টাকা, আর 8 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 14,499 টাকা। এবার চলো আমরা জেনে নিই মোবাইলটার কি বেস্ট সাইড রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটার কি ল্যাকিংস রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে রাইট নাও আশেপাশে যেসব ফোন অফিসিয়ালি এই বাজেট রেঞ্জে পাওয়া যায় সেই দিক বিবেচনায় এই ফোনটা আমার কাছে মেইনলি একটা ল্যাকিংসই মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার প্রাইস যদি আরেকটু কম হতো তাহলে সব দিক থেকে বেস্ট মনে হতো। এছাড়া বাদবাকি যা আছে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোন হিসাবে আমি মনে করি ঠিকঠাক আছে। বাট এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি তাহলে এই ফোনটা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে এবং এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু যথেষ্ট ফাস্ট কাজ করে এবং স্পিকার কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে মিডিয়া কনজিউম করে অর্থাৎ লং টাইম ভিডিও দেখে কিন্তু অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এটা যে অ্যাকচুয়ালি গেমিং ফোন তা না, তো আপনারা হালকা পাতলা গেমস খেলতে পারবেন। আমরাও খেলেছি, আমাদের কাছে ওভারঅল মোটামুটি লেগেছে এই প্রাইস রেঞ্জের এই ফোন হিসাবে। আর ক্যামেরা পারফরমেন্স এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স পেয়েছি। সো সেটার ব্যাপারে যদি আপনারা আরেকটু জানতে চান তাহলে আমাদের একটু আগে ক্যামেরা সেকশনে আমরা এটার ক্যামেরা নিয়ে কথা বলেছি, সেখানে ছবিগুলো দেখে নিতে পারেন, তাহলে আইডিয়া হয়ে যাবে। আর ফোনটার ইউআই পারফরমেন্স খুব চমৎকার ছিল, আমরা একদম ল্যাগ ঠ্যাগে দেখা পাইনি, কারণ বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু একটু ল্যাগ ইস্যু থাকে। যেহেতু এই ফোনটাতে 8GB র্যাম রয়েছে এবং 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের পাশাপাশি কিন্তু ভার্চুয়াল ল্যাম্প রয়েছে। যদিও ভার্চুয়াল ল্যাম্প অনেক যে স্ট্রংলি কাজে দেয় তা না, বাট স্লাইটলি কিছুটা হলো কাজে দেয়, সেটাই মাল্টিটাস্কিং এর সময় বেশি প্রয়োজন পড়ে। তবে মিডিয়া কনজিউম করে এই ফোনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এই কথাটা আমি বারবার বলতেছি বিকজ এটা ডিসপ্লে কোয়ালিটি অনেকই ভালো। যাই হোক, সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি গেমিং করেন তাদের কাছে হতে পারে এই ফোনটা খুব একটা ভালো না লাগলেও যারা লং টাইম ফোনে কথা বলেন, তার পাশাপাশি দেখা গেল যে আপনি অনেক ভিডিও কনজিউম করেন, মানে প্রচুর ভিডিও দেখা হয়, অনলাইনে ক্লাস করা হয় এবং একটা ফোন নিতে চাচ্ছেন, মোটামুটি কমফোর্টেবল ইউআই আছে, লং টাইম ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি টেকনো স্পার্ক 20C 12, 13, 14,000 টাকার মধ্যে অফিসিয়ালি রাইট নাও ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে টেকনো স্পার্ক 20C অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।